স্টুডেন্ট, আজকে আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি। কেমিক্যাল ক্যালকুলেশনের চ্যাপ্টারের শেষ অংশটুকু আমরা আজকে আলোচনা করব তোমাদের কাছে। সেখানে থাকবে গ্যাসের ঘনত্ব, প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্বের সাথে আণবিক ওজনের সম্পর্ক, এবং এই চ্যাপ্টারের যে আমাদের যে প্রশ্নগুলো, অর্থাৎ যেগুলো বিভিন্ন রকমের প্রশ্ন মাধ্যমিকে আসে, সেই বিষয়গুলি নিয়ে আমি ধীরে ধীরে তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে গ্যাসের ঘনত্ব। তো তোমরা জানো যে ঘনত্ব মানে কি? যে কোনো পদার্থের ক্ষেত্রেই ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, অর্থাৎ একক আয়তনের ভরকে বলা হচ্ছে ঘনত্ব। তো আমরা গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব বিভিন্ন রকমের ঘনত্ব আছে। বিভিন্ন রকমের বলতে একটাকে বলা হয় পরম মান। পরম ঘনত্ব মানে হচ্ছে যে পরম ঘনত্ব, পরম জিনিস কথাটার অর্থ হচ্ছে তোমার কাছে অ্যাবসলিউট, যেটা তোমার কাছে যেটা একদম নির্দিষ্ট মানের আছে সেটা হচ্ছে পরম ঘনত্ব। অর্থাৎ আর আপেক্ষিক ঘনত্ব মানে হচ্ছে কারো সাপেক্ষে যখন তুমি তুলনা করবে। আপেক্ষিক কথাটাই মানে হচ্ছে কারো সাপেক্ষে। অর্থাৎ আমাদের প্রথমেই যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সামনে, যে গ্যাসের ঘনত্ব। তো গ্যাসের ঘনত্ব আমাদের প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গ্যাসের পরম ঘনত্ব। পরম ঘনত্ব মানে হচ্ছে যে এখানে আমরা ভর বাই আয়তন, এখানে আয়তনটাকে কিসে নেওয়া হয়? লিটারে নেওয়া হয় সাধারণত। তো এখানে একক যে আয়তন ব্যবহার করা হয় সেই একক আয়তনটা হচ্ছে লিটার। তো এখানে তোমরা ভর বাই আয়তন জানো ঘনত্ব, কিন্তু ভর তো উষ্ণতা বা চাপের পরিবর্তনে পরিবর্তিত হয় না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে তুমি জানো বয়েলস ল, চার্লস ল এখানে পড়েছো যে উষ্ণতা এবং চাপ যদি পরিবর্তিত করা হয় তাহলে কিন্তু গ্যাসের আয়তন পরিবর্তিত হয়। তাহলে যদি গ্যাসের আয়তন পরিবর্তিত হয় তাহলে ঘনত্বও পরিবর্তিত হবে। তার জন্য গ্যাসের ঘনত্ব কথাটা বলার সময় তোমাকে কিন্তু ডান দিকে অবশ্যই বলতে হবে যে এই ঘনত্বটা কত ডিগ্রিতে, অর্থাৎ কত তাপমাত্রাতে এবং কত চাপে। এই কথাটা যদি তুমি উল্লেখ না করো, তুমি ধরো সাপোজ বলে দিলাম যে হাইড্রোজেনের ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার, এটা কিন্তু মিনিংলেস। কি না, এটা এসটিপিতে ঘনত্ব। এরকম একটা টেম্পারেচার বা প্রেসারের কথা, টেম্পারেচার এবং প্রেসার এই দুটো কথাই তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে। তো ঘনত্বের ডেফিনেশনটা তাহলে আমি ভালো করে বললে কি হবে ঠিক করে, যে উষ্ণতা, তার মানে উষ্ণতা এবং চাপ নির্দিষ্ট বলতে হবে, মানে কত ডিগ্রি উষ্ণতা এবং কত চাপে তুমি ঘনত্বটা মেজারমেন্ট করেছো সেটা তোমাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে পরম ঘনত্বের ডেফিনেশনে কি বলতে হবে? যে স্থির উষ্ণতা ও চাপে, অর্থাৎ উষ্ণতা এবং চাপ যদি স্থির রাখা হয় তাহলে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই উষ্ণতা ও চাপে গ্যাসটির পরম ঘনত্ব বলে। অর্থাৎ ধরো আমি একটা এসটিপিতে কোনো গ্যাসের, অর্থাৎ টেম্পারেচার কত, এসটিপিতে হচ্ছে টেম্পারেচার মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 কেলভিন। প্রেসার মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। এই সময় অর্থাৎ এই এসটিপিতে যদি আমি বা এতে ঘনত্ব করি হাইড্রোজেনের, সেটা কত আসবে? 0.089 গ্রাম, 1 লিটারের ভর। তাহলে এই যে 1 লিটারের ভর 0.089 গ্রাম, তো এটাকে বলবো ঘনত্ব। কখন? ব্র্যাকেটে বলে দিতে হবে যে এটা এসটিপিতে ঘনত্ব। সেরকম কোনো আমি 17 ডিগ্রি টেম্পারেচারে করতে পারি, 1 অ্যাটমসফিয়ার চাপে করতে পারি। অর্থাৎ চাপ এবং উষ্ণতাটা বলে দিতে হবে। চাপ উষ্ণতা যদি না বলে শুধু ঘনত্ব বলো হয় যে হাইড্রোজেনের ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার, এটা একটা মিনিংলেস কথা, কারণ এটা কোনো স্থির নেই। কারণ এটা সময়ের সাথে সাথে, অর্থাৎ যেমন উষ্ণতা চাপের পরিবর্তনের সাথে গ্যাসের ঘনত্ব কিন্তু পরিবর্তিত হয়। তাহলে দেখো আমি তোমাদের কাছে তাহলে বলি ডেফিনেশনটা আরেকবার। স্থির উষ্ণতা ও চাপে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে, অর্থাৎ 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই উষ্ণতা ও চাপে গ্যাসটির পরম ঘনত্ব বলে। তাহলে উষ্ণতা ও চাপের পরিবর্তনে যেহেতু গ্যাসের আয়তন পরিবর্তন হলেও, দেখো ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। ভর তো উষ্ণতা এবং চাপে কোনোদিন পরিবর্তিত হয় না। তাহলে আয়তনটা যদি পরিবর্তিত হয়, মনে করো চাপ বাড়িয়ে দিলাম, তাহলে আয়তন কমে যাবে। আয়তন কমে গেলে ঘনত্ব কি হবে? বেড়ে যাবে। হরটা যেহেতু কমে যাচ্ছে তাহলে ওভারঅল ভগ্নাংশটা বেড়ে যাচ্ছে। আবার যদি তুমি চাপ কমিয়ে দাও তাহলে কিন্তু ঘনত্ব কমে যাবে, কেন আয়তনটা তখন বেড়ে যাবে। তাহলে ঘনত্ব কিন্তু
চাপের পরিবর্তনে পরিবর্তিত হচ্ছে। উষ্ণতা বাড়লে চার্লসের সূত্রে কি জানি, আয়তন বেড়ে যায়। তাহলে উষ্ণতার পরিবর্তনে গ্যাসের ঘনত্ব কি হবে যদি জিজ্ঞেস করা হয়? উষ্ণতার পরিবর্তন করলে অর্থাৎ বাড়ালে, তাপমাত্রা যদি বাড়ায় তাহলে আয়তন বৃদ্ধি পাবে, দ্যাট ইজ ঘনত্ব কমবে, কারণ ভগ্নাংশটা কমে যাচ্ছে। এই হর বাড়া মানে কি, ভর বাই আয়তন তখন কমে যাওয়া। তাহলে উষ্ণতা যদি বাড়ায়, অর্থাৎ আমরা এখানে যদি বলি যে উষ্ণতা বৃদ্ধি, তাহলে ঘনত্ব কি হবে, হ্রাস। উষ্ণতা যদি হ্রাস করি তাহলে ঘনত্ব কি হবে, বৃদ্ধি। বুঝতে পেরেছো? অর্থাৎ উষ্ণতা যখন বাড়ালাম তখন ঘনত্ব কমছে, উষ্ণতা যখন কমাচ্ছি তখন ঘনত্ব কিন্তু বাড়ছে। চাপের ক্ষেত্রে কি না, চাপ মনে করো বাড়ালাম তাহলে ঘনত্ব কি হবে, বাড়বে। অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে, তাহলে ঘনত্ব তোমার কি হবে, বাড়বে। আর চাপ যদি কমাও ঘনত্ব কমবে গ্যাসের ক্ষেত্রে। সেই জন্যে উষ্ণতার এবং চাপের পরিবর্তনে যেহেতু গ্যাসের ঘনত্ব পরিবর্তিত হয়, তার জন্য ঘনত্বের বলার সময় আমাদেরকে কি বলতে হবে না, চাপ এবং উষ্ণতাটা উল্লেখ করে দিতে হবে। যে আমি সাপোজ হয়তো বললাম যে হাইড্রোজেনের ঘনত্ব হচ্ছে 0.083 গ্রাম পার লিটার, বেকারে বলে দিলাম হয়তো এটা আমি মেজারমেন্ট করেছি কখন না 25 ডিগ্রি টেম্পারেচারে আর হয়তো 2 অ্যাটমসফিয়ার প্রেসারে। তাহলে আমাকে ডান দিকে যে ঘনত্বটা বলবো যখন, তখন ডান দিকে লিখে দিতে হবে যে 25 ডিগ্রি টেম্পারেচার এবং 2 অ্যাটমসফিয়ার প্রেসার। বুঝতে পেরেছো? এটাকে বলা হচ্ছে গ্যাসের পরম ঘনত্ব। মানে এক নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরই হলো গ্যাসের পরম ঘনত্ব। এরপরে দেখো গ্যাসের প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্ব মানে কি, প্রমাণ টেম্পারেচার এবং প্রেসারে। প্রমাণ ঘনত্ব মানে হচ্ছে প্রমাণ টেম্পারেচার এবং প্রেসারে, অর্থাৎ এসটিপিতে। এক্সটিপিতে তুমি যদি মেজারমেন্টটা করো যে 1 লিটার গ্যাসের ভর নাও, তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকেই কি বলা হবে, আমাদের প্রমাণ ঘনত্ব বলা হবে। অর্থাৎ গ্যাসের প্রমাণ ঘনত্ব হচ্ছে মানে প্রমাণ টেম্পারেচার এবং প্রেসারে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে। অর্থাৎ এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকেই কি বলা হয়, ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব। এটা দেখো আমি থিওরিটিক্যালি হিসাবও করতে পারবো, যেমন লিখেছি দেখো যে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার। এটা কোথা থেকে পারবো, আমরা একটা ফর্মুলা জানি যে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। কখন, এসটিপিতে, অন্য সময় নয় কিন্তু, এসটিপিতে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 22.4 লিটার গ্যাসের ভর কত, হাইড্রোজেনের আণবিক ভর কত, 1 গ্রাম অণু মানে 2 গ্রাম, আর 1 লিটার গ্যাসের ভর মানে কত, 2/22.4। যদি ভুলে যাও, এটা যেমন শর্ট কোশ্চেনে অনেক সময় আসে, তুমি 2/22.4 যদি ভাগ করো দেখবে আসবে 0.089। তার মানে 1 লিটারের ভর হলো 0.089, তাহলে ঘনত্ব হচ্ছে 0.089 গ্রাম পার লিটার। যে কোনো গ্যাসের তুমি প্রমাণ ঘনত্ব কিন্তু ক্যালকুলেশন করতে পারবে। যেমন দেখো তোমাকে যদি কেউ বলে যে নাইট্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব নির্ণয় করো, তাহলে নাইট্রোজেনের আণবিক ওজন কত হয়, 28। তাহলে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন কত জানো, 22.4 লিটার। তাহলে 22.4 লিটার গ্যাসের ভর কত, 28, আর 1 লিটারের ভর কত, 28/22.4। এইটা ভাগ করলে যেটা আসবে সেটাই হবে নাইট্রোজেনের প্রমাণ ঘনত্ব। অর্থাৎ তোমরা বুঝতে পারছো নাইট্রোজেনের প্রমাণ ঘনত্ব 28/22.4। তাহলে যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব কিন্তু আমরা নির্ণয় করতে পারবো কি করে, আণবিক ওজন ডিভাইড বাই 22.4। অর্থাৎ 1 লিটার এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর নির্ণয় আমরা ম্যাথমেটিক্যালি করতে পারবো। তো সেই এসটিপিতে 1 লিটার গ্যাসের ভরটাই হচ্ছে গ্যাসের প্রমাণ ঘনত্ব। কিন্তু এই গ্যাসের পরম ঘনত্ব বা প্রমাণ ঘনত্ব তো একটা নির্দিষ্ট টেম্পারেচারে প্রেসারে, তো ওটাও একটা পরম ঘনত্বই, কিন্তু তার নাম প্রমাণ ঘনত্ব দেওয়া হয়েছে যেহেতু প্রমাণ টেম্পারেচার এবং প্রেসারে হচ্ছে। তো আমাদের এই গ্যাসের ভর যেহেতু ঘনত্ব খুব কম হয়, সেই জন্যে গ্যাসের কি করা হয় যে সব থেকে যার ঘনত্ব কম, অর্থাৎ সব থেকে ভর কার কম না, ভর সব থেকে কম হচ্ছে হাইড্রোজেনের, অর্থাৎ তার ঘনত্বও সব থেকে কম। তো এই হাইড্রোজেনের রেফারেন্সে অর্থাৎ হাইড্রোজেনের সাপেক্ষে ঘনত্ব বলা হয়, কারণ গ্যাসের ঘনত্ব এতই ভগ্নাংশে আসছে দেখতে পাচ্ছ হাইড্রোজেনের। অর্থাৎ এই ভগ্নাংশে ছোট ছোট সংখ্যা আসার জন্যে আমরা কি করি, গ্যাসের ঘনত্বকে আমরা আপেক্ষিকে নিয়ে যাই। আপেক্ষিক মানে কি, কারো সাপেক্ষে। অর্থাৎ আপেক্ষিক ঘনত্ব মানে হচ্ছে
যে এখানে কার রেফারেন্স কার নেওয়া হয়, হাইড্রোজেনের সাপেক্ষে। অর্থাৎ কোনো গ্যাসের ঘনত্ব হাইড্রোজেনের ঘনত্বের থেকে যত গুণ বেশি, সেই যে তুলনামূলক সংখ্যাটা, সেই তুলনামূলক সংখ্যাটাকেই বলা হচ্ছে গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব, রিলেটিভ ডেনসিটি ইংরেজিতে বলা হয়। রিলেটিভ ডেনসিটি, দ্যাট ইজ আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব। অর্থাৎ কোনো গ্যাসের ঘনত্বটাকে আমি হাইড্রোজেনের ঘনত্বের সাপেক্ষে তুলনা করব। যদি কারো বাষ্প ঘনত্ব মনে করো হলো 8, তার মানে, বা কারো 8 এলো বাষ্প ঘনত্ব, তার মানে সে হাইড্রোজেনের থেকে 8 গুণ বেশি ঘন, বেশি পুরো। অর্থাৎ হাইড্রোজেনের যদি আমি 1 লিটারের ভর মাপি আর হাইড্রোজেনের যদি ওই গ্যাসটার ভর মাপি, দেখবো হাইড্রোজেনের তুলনায় ওইটা ভরটা কত আসবে, 8 গুণ বেশি আসবে। যেমন মনে করো তুমি সাপোজ ধরো হাইড্রোজেনের বাষ্প ঘনত্ব আসবে, আমি কি করে আসবে পরে সেটা হিসাব করে শেখাবো তোমাদের, যে হাইড্রোজেনের বাষ্প ঘনত্ব আসবে 16। তার মানেটা কি, যে অক্সিজেনের, ভুল বললাম, অক্সিজেনের বাষ্প ঘনত্ব আসবে 16। তার মানেটা হচ্ছে যে অক্সিজেনের ঘনত্ব হাইড্রোজেনের ঘনত্বের থেকে কত গুণ বেশি, 16 গুণ বেশি। অর্থাৎ হাইড্রোজেনের অর্থাৎ আমি যদি 1 লিটারের ভর মাপি হাইড্রোজেনের আর অক্সিজেনের, দেখতে পাবো যে 1 লিটার হাইড্রোজেনের ভর যদি যা আসবে, আর অক্সিজেনের ভরটা কি হবে, তার 16 গুণ। অর্থাৎ হাইড্রোজেনের ভর যদি 1 হয়, তাহলে অক্সিজেনের ভর কত আসবে 1 লিটারে, 16 আসবে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা ডেফিনেশনটা কি বলতে পারি না, সমচাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর ডিভাইড বাই সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে হাইড্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে ওই গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব বলে। অর্থাৎ যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব মানে হচ্ছে ভি আয়তন গ্যাসের ভর ডিভাইড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, একই চাপ ও উষ্ণতায়। অর্থাৎ গ্যাসের বাষ্প ঘনত্ব নির্ণয় করার তাহলে নিয়ম কি, যদি আমি মনে করো একটা নাইট্রোজেন গ্যাস নিলাম, নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব নির্ণয় করব, তাহলে কি করলাম, ধরো আমি দুটো গ্যাসকে যে টেম্পারেচারে মাপবো ভর, একই টেম্পারেচারে কিন্তু আমাকে করতে হবে, একই প্রেসারে করতে হবে। ধরো সাপোজ আমি যে একটা গ্যাস আছে নাইট্রোজেন, এর মনে করো 1 লিটারের ভর মাপলাম, কত, ধরো এগুলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রেসারটা মনে করো অ্যাটমসফিয়ার। তাহলে নাইট্রোজেনের যদি 25 ডিগ্রি এক অ্যাটমসফিয়ারে 1 লিটার গ্যাসের ভর মাপি, আমাকে হাইড্রোজেনেরও কি করতে হবে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 অ্যাটমসফিয়ার প্রেসারে 1 লিটারের ভর মাপতে হবে। সেরকম আমি এখানে জেনারেল বলেছি ভি আয়তন। অর্থাৎ যদি আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসারে গ্যাসের ভি আয়তন গ্যাসের ভর হয় এম, আর নাইট্রোজেন গ্যাসের ধরো ভি আয়তনের ভর হলো এম আর হাইড্রোজেনের ভর হলো মনে করো এন, তাহলে প্রমাণ ঘনত্ব কত হবে, এম বাই এন। এম বাই এনটা কি হবে তাহলে, প্রমাণ ঘনত্ব। তাহলে এবারে ডেফিনেশনটা দেখো, বাষ্প ঘনত্ব তাহলে কি হচ্ছে, ভি আয়তন গ্যাসের ভর, মানে যে গ্যাসটার আমি বাষ্প ঘনত্ব নির্ণয় করব, গ্যাসের ভর মানে যে আয়তন, যে গ্যাসটার ভর নির্ণয় করব, ডিভাইড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এবারে এখানে কি করতে লিখতে হচ্ছে ব্র্যাকেটে, একই উষ্ণতা ও চাপে। মানে যখন আমি ওই গ্যাসটির ভর নির্ণয় করব, ধরো সাপোজ একটি এ গ্যাসের বাষ্প ঘনত্ব নির্ণয় করব, তাহলে এ গ্যাসের যদি আমি ভি লিটারের ভর মাপি, যে উষ্ণতা চাপে মাপবো, হাইড্রোজেনেরও ভি লিটারের ভরটা মাপতে হবে আমাকে ওই একই উষ্ণতা ও চাপে। তার জন্য ডেফিনেশনে বলা হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব সমান হচ্ছে ভি আয়তন গ্যাসের ভর ডিভাইড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, একই চাপ ও উষ্ণতায়। তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো বাষ্প ঘনত্ব তার মানে হচ্ছে সম আয়তন গ্যাসের ভর হাইড্রোজেন গ্যাসের এর ভরের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে বাষ্প ঘনত্ব, একই উষ্ণতা ও চাপে। এখানে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক নির্ণয় করব, গ্যাসের বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক। অর্থাৎ বাষ্প ঘনত্বের সাথে একটা আণবিক ভরের সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা ম্যাথমেটিক্যালি দেখাবো, ও অর্থাৎ আমরা স্টেপগুলো আলোচনা করছি। তাহলে বাষ্প ঘনত্বের ডেফিনেশন কি শিখলাম, বাষ্প ঘনত্ব মানে হচ্ছে কোনো গ্যাসের ঘনত্ব ডিভাইড বাই হাইড্রোজেনের ঘনত্ব।
তার মানে আমরা বলতে পারি 1 লিটার কোনো গ্যাসের ভর ডিভাইড বাই 1 লিটার হাইড্রোজেনের ভর। তো আমরা এখানে সাপোজ ধরে নিলাম সেই 1 লিটার পার্টিকুলার না লিখে ভি আয়তন গ্যাসের ভর ডিভাইড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। দুটো গ্যাসকেই কি রাখতে হবে? একই উষ্ণতা ও চাপে। তাহলে দেখো ডেফিনেশনটা আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব সমান কি লিখছি? ভি আয়তন গ্যাসের ভর ডিভাইড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, একই চাপ ও উষ্ণতায় ব্রেকেটে লিখলাম, মানে এর যা চাপ উষ্ণতা এরও তাই চাপ উষ্ণতা। এবারে এখানে তোমরা একটা জিনিস অ্যাভোগাড্রো প্রকল্প গ্যাস চ্যাপ্টারে জানো যে সম চাপ এবং উষ্ণতা, যদি উষ্ণতা এবং চাপ দুটো গ্যাসের সমান হয় তাহলে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটা কার সূত্র? না অ্যাভোগাড্রো প্রকল্প। অর্থাৎ সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। মনে করো যদি কোনো গ্যাসের উষ্ণতা মনে করো হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর চাপ হলো 1 অ্যাটমসফিয়ার, মানে যে কোনো আমি একটা সাপোজ ধরছি, যদি 1 লিটার নাইট্রোজেনে সাপোজ এক্সট্রা যদি অণু থাকে নাইট্রোজেনে 1 লিটার নাইট্রোজেনে যদি এক্সটি অণু থাকে এই একই উষ্ণতা ও চাপে অর্থাৎ 25 ডিগ্রি এবং 1 অ্যাটমসফিয়ারে 1 লিটার যে কোনো গ্যাসে যদি হাইড্রোজেন বলি তাতেও এক্সট্রা অণু থাকবে, অ্যামোনিয়া যদি বলি অ্যামোনিয়াও এক্সট্রা থাকবে। এটা কার সূত্র? না অ্যাভোগাড্রো প্রকল্প। তাহলে দেখো আমরা বলতে পারি যে অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে সম উষ্ণতা ও চাপে সম আয়তন সমস্ত গ্যাসে সমসংখ্যক অণু থাকে। ধরে নিলাম যে ভি আয়তন কোনো একটা গ্যাসে এন সংখ্যক অণু থাকে। ধরে নিলাম নির্দিষ্ট উষ্ণতা ও চাপে এই যে উষ্ণতা ও চাপটা আছে তাতে ভি আয়তন কোনো গ্যাসে এন সংখ্যক অণু যদি থাকে, তাহলে ওই উষ্ণতা ও চাপে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসেও কি হবে? এন সংখ্যক হাইড্রোজেন অণু থাকবে। এটা কার ফর্মুলা? অ্যাভোগাড্রোর ফর্মুলা। তাহলে বাষ্প ঘনত্বটাকে আমরা কি লিখতে পারি? ভি আয়তন গ্যাসের ভরের জায়গায় কি লিখতে পারি? যে এ গ্যাসের এন সংখ্যক অণুর ভর, আর ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের জায়গায় কি লিখতে পারি? এন সংখ্যক হাইড্রোজেন গ্যাসের ভর। অর্থাৎ ভি আয়তনে এন সংখ্যক মনে করো অণু আছে, তাহলে এন সংখ্যক অণুর ভর ডিভাইড বাই এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। এরপরে আমরা মনে করো উভয়ে, যেমন আমরা কি হয় উপরে যদি 3x থাকে নিচে যদি এই 4x থাকে তাহলে x বাদ দিতে পারি, একই জাতীয় রাশি বাদ দিতে পারি। তাহলে উভয় পদকে মনে করো n দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে n দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। এখানেও x/x মানে কি? তাহলে উপরেও 1 নিচেও 1, 1/1। সেরকম আমরা লিখতে পারি এটাও 1 হবে, তাহলে এটাও 1, উভয়কে n দিয়ে ভাগ করে দিলাম nn। তাহলে উপরে কি লিখতে পারি? গ্যাসের একটি অণুর ভর ডিভাইড বাই একটি হাইড্রোজেন অণুর ভর। তাহলে লিখতে পারি এবারে সমীকরণটাকে গ্যাসের একটি অণুর ভর ডিভাইড বাই একটি হাইড্রোজেন অণুর ভর। এরপরে আমরা কি জানি যে একটা হাইড্রোজেন অণু দুটি হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত। তাহলে একটা হাইড্রোজেন অণুর ভর মানে কি? দুটো হাইড্রোজেন পরমাণুর ভর, কারণ একটা হাইড্রোজেন অণু মানে কি? দুটো হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত। তাহলে আমরা বলতেই পারি যে একটি হাইড্রোজেন অণুর ভর মানে হচ্ছে একটি হাইড্রোজেন অণুর ভর মানে হচ্ছে দুটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারি যে গ্যাসের একটি অণুর ভর ডিভাইড বাই দুটি হাইড্রোজেন পরমাণুর ভর। এবারে দুটি হাইড্রোজেন পরমাণুর ভর এখানে লিখলাম, গ্যাসের একটি অণুর ভরই রাখলাম। এই দুটি হাইড্রোজেন পরমাণুকে আমরা লিখতে পারি 2 গুণিত একটি হাইড্রোজেন পরমাণুর ভর, 2 গুণিত একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এটাকে সাজিয়ে লিখছি একটু যে 1/2 ইন্টু গ্যাসের একটি অণুর ভর ডিভাইড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এবারে তোমরা আণবিক ওজনের আণবিক ভরের যে সংজ্ঞা তাতে কি জানো? যে একটি অণু, সেটা মৌলের অণু হোক বা যৌগের অণু হোক, একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর থেকে যত গুণ ভারী তাকেই বলা হচ্ছে তার আণবিক ভর। অর্থাৎ একটা অণু একটা হাইড্রোজেন পরমাণুর থেকে যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটাকে কি বলা হচ্ছে? তার আণবিক ভর। অর্থাৎ অ্যামোনিয়ার আণবিক ভর 17, তার মানে হচ্ছে অ্যামোনিয়ার একটা অণু হাইড্রোজেনের পরমাণুর থেকে 17 গুণ ভারী। তাহলে এইখানে আমি ভাষাটা কি লিখতে পারি? গ্যাসের একটি অণুর ভর ডিভাইড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর মানে হচ্ছে 1/2 ইন্টু আণবিক ভর। অর্থাৎ গ্যাসের একটি অণুর ভর ডিভাইড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর মানে হচ্ছে আণবিক ভর। তাহলে আণবিক ভর
ডিভাইড বাই, এটাকে নিচে লিখে দিতে পারি আণবিক ভর ডিভাইড বাই 2। তাহলে আমাদের বাষ্প ঘনত্ব সমান কি এলো? আণবিক ভর ডিভাইড বাই 2। বাষ্প ঘনত্ব সমান হচ্ছে আণবিক ভর ডিভাইড বাই 2। এটাকে আমরা সংক্ষেপে কি বলি? রিলেটিভ ভেপার ডেনসিটিকে ডি বলা হয়। তাহলে ডি ইকুয়াল টু আণবিক ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়, ডি ইকুয়াল টু এম বাই 2। এখান থেকে শর্ট কোশ্চেন অনেক সময় আসে ডি ইকুয়াল টু এম বাই 2 থেকে, বুঝতে পেরেছো? যেমন ধরো প্রশ্ন কিরকম থাকে যে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, CO2 এগুলোর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। তাহলে বাষ্প ঘনত্ব কি দেখলাম? আণবিক ভর ডিভাইড বাই 2। তাহলে আণবিক ভর নির্ণয় করলাম। যেমন সালফার ডাইঅক্সাইডের কত হলো? 64 বাই 2 সমান 32। সেরকম অ্যামোনিয়ার আণবিক ভর সমান কত হচ্ছে? 17। তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? আণবিক ভর বাই 2, তার মানে 17 বাই 2 মানে 8.5। সেরকম কার্বন ডাইঅক্সাইডের আণবিক বাষ্প ঘনত্ব কত হবে? আণবিক ওজন ডিভাইড বাই 2। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন ক্যালকুলেশন করলে কত আসছে? 44। কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত হবে? 44 বাই 2 মানে 22। এরকম একটা উল্টো দিতে পারে, বাষ্প ঘনত্ব বলে দিল একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 9 হলে আপেক্ষিক আণবিক ভর কত? তাহলে আপেক্ষিক আণবিক ভর কত হবে? 2 ইন্টু বাষ্প ঘনত্ব, ডি ইকুয়াল টু এম বাই 2। তার মানে এম ইকুয়াল টু কি? 2D। তাহলে আণবিক ভর সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব, তাহলে 2 ইন্টু 9 ইকুয়াল টু 18। এখানে অনেক সময় থাকে বাষ্প ঘনত্ব একক বিহীন রাশি। কেন না? এটা ভি আয়তন গ্যাসের ভর বা ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে ভর কি হবে? কেটে যাবে। তার জন্য কিন্তু আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। এই বা বাষ্প ঘনত্বের নামই হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব কিন্তু হচ্ছে একক বিহীন এবং ইউনিটলেস কোয়ান্টিটি, অর্থাৎ এর কোনো মাত্রা থাকে না। এরপরে আমরা চলে আসছি এখান থেকে যে বিষয়গুলো, আরেকটা বিষয় আমরা আলোচনা করব। তোমাদের দেখতে পেলাম যে কিন্তু পরম ঘনত্ব কিন্তু উষ্ণতা এবং চাপের উপরে নির্ভরশীল, কিন্তু আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞায় কিন্তু কোনো সময় আমি বলিনি যে স্থির উষ্ণতা ও চাপে। কেন বলার প্রয়োজন নেই? না, আপেক্ষিক ঘনত্ব কি হচ্ছে? যে সমচাপ ও উষ্ণতায় ভি আয়তন গ্যাসের ভর, মানে কোনো একটা গ্যাসের ভর ডিভাইড বাই হচ্ছে হাইড্রোজেনের ভর। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি যে তাপমাত্রা এবং চাপে রেখেছি, যদি এবারে আমি আয়তন উষ্ণতাটাকে বাড়াই তাহলে আয়তন বাড়বে, কিন্তু দুজনেরই আয়তন কি হবে? সমান আকারে বাড়বে। ফলে কি হবে? ব্যাপারটা একই থেকে যাচ্ছে। আবার যদি আমরা চাপটা বাড়াই তাহলে তখনও কি হবে? যে দুজনেরই চাপ বাড়ছে সমপরিমাণ, তাহলে দুজনের ক্ষেত্রে ঘনত্বটা কি হচ্ছে? না বেড়ে যাচ্ছে। যে বাড়ছে যখন দুজনেরই বাড়ছে, কমছে যখন দুজনেরই কমছে, ওভারঅল ভাগফলটা কি থাকছে? একই থাকছে। তাহলে আমরা বলতে পারি যে গ্যাসের বাষ্প ঘনত্ব চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে না, কারণ বাষ্প ঘনত্ব হলো সমচাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর এবং একই চাপ ও উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাত। তাহলে চাপ ও উষ্ণতার পরিবর্তনে একই চাপ ও উষ্ণতায় রক্ষিত সম আয়তন বিশিষ্ট যে কোনো 2 বা ততোধিক গ্যাসের আয়তন সম পরিমাণে বৃদ্ধি বা হ্রাস পায়। যেহেতু বৃদ্ধি হ্রাসটা সমান হয়, তাই বাষ্প ঘনত্বের উপর চাপ বা উষ্ণতার কোনো প্রভাব নেই। কিন্তু পরম ঘনত্বের উপরে কি আছে? উষ্ণতার প্রভাব আছে। এখান থেকে আমরা তাহলে যে জিনিসগুলো বাষ্প ঘনত্বের থেকে কিছু অঙ্ক আমরা করব, দুটো অঙ্ক। যেমন বলেছে দেখো যে এরকম অঙ্ক অনেক সময় থাকে। এসটিপিতে 100 ml গ্যাসের ভর 0.144 গ্রাম হলে বাষ্প ঘনত্ব কত হবে? তো বাষ্প ঘনত্ব আণবিক ওজন যদি আমরা নির্ণয় করতে জানি তাহলে বাষ্প ঘনত্ব চলে আসবে। বাষ্প ঘনত্ব সমান কি? আণবিক ওজন ডিভাইড বাই 2। তাহলে আমরা কি জানি আবার? যে 22.4 লিটার বা 22,400 ml কোনো গ্যাসের ভর মানেই আণবিক ভর। আণবিক ভর যদি নির্ণয় হয়ে যায় তাকে 2 দিয়ে ভাগ করলেই বাষ্প ঘনত্ব পেয়ে যাব। সেই ফর্মুলাটাই কাজে লাগাচ্ছি। আণবিক ওজন নির্ণয় এই একই টাইপের অঙ্ক তোমাদের করিয়েছিলাম। তাহলে 100 ml গ্যাসটার ভর কত? এত। একে কত? 22,400 কত? এটা করলে আসছে 32.256। তার মানে গ্যাসটির আণবিক ভর হচ্ছে 22,400 ml গ্যাসের ভর মানেই হচ্ছে আণবিক ভর। তাহলে গ্যাসটার আণবিক ভর কত এলো? 32.256। বাষ্প ঘনত্ব তাকে 2 দিয়ে ভাগ করে দাও, কারণ আমরা সম্পর্ক জানি বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ভর ডিভাইড বাই 2। তাহলে 16.128।
এরকম অনেক সময় শর্ট কোশ্চেন থাকে যে কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 8.5, তাহলে গ্যাসটি শনাক্ত করো। তাহলে তোমাকে কি করতে হবে, এই যে এমসিকিউতে বলা আছে সবারই আণবিক ভর নির্ণয় করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করে দেখতে হবে। কার্বন ডাইঅক্সাইডের কত, CO2 হচ্ছে 44/2 তার মানে 22, অ্যামোনিয়ার ক্ষেত্রে কত হচ্ছে 17/2 মানে 8.5। তাহলে বলেছে একটা গ্যাসের বাষ্প ঘনত্ব 8.5 হলে গ্যাসটি শনাক্ত করো, তাহলে কার বাষ্প ঘনত্ব 8.5 আসছে, অ্যামোনিয়ার, তার মানে গ্যাসটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া অপশনটি ঠিক হবে। এখানে দেখো আরেকটা অঙ্ক তোমাদের জন্য রেখেছি, একটা গ্যাসের বাষ্প ঘনত্ব 24, গ্যাসটির পারমাণবিকতা 3, গ্যাসটির পারমাণবিক ওজন নির্ণয় করো। তাহলে আমরা আগে আণবিক ভর করি। আণবিক ভর সমান কি জানি, যে পারমাণবিক বাষ্প ঘনত্ব ইন্টু 2, তার মানে 24 ইন্টু 2 ইকুয়াল টু 48। আবার তোমরা নিশ্চয়ই জানো, বা এখানেও আমি আলোচনা করেছিলাম প্রথমের দিকে, আণবিক ভর সমান কি, পারমাণবিক ভর ইন্টু পারমাণবিকতা, পারমাণবিকতা। তাহলে পারমাণবিক ভর সমান কত হবে, পারমাণবিক ভর সমান হচ্ছে আণবিক ভর ডিভাইড বাই পারমাণবিকতা। আণবিক ভর কত এসছে 48, পারমাণবিকতা কত দেওয়া আছে 3, তাহলে 3 × 16 48। দেখো এক্সাম্পল কোনটা আমি দিয়েছিলাম, এক্সাম্পলটা অ্যাকচুয়ালি ওজনের। ওজন কি না, ওজনের বাষ্প আণবিক ওজন হচ্ছে কত 3 × 16 48, তাহলে বাষ্প ঘনত্ব কত 24, তার পারমাণবিকতা কত 3, তাহলে 3 48কে 3 দিয়ে ভাগ করলেই তোমার চলে আসবে পারমাণবিক ওজন, পারমাণবিকতা দিয়ে। এই হচ্ছে তোমার এই ধরনের অঙ্ক থাকে। এরপরে দেখো তাহলে কি কি প্রশ্নগুলো আমাদের এখান থেকে করতে হবে। যেমন এই চ্যাপ্টারে আমাদের অঙ্ক যেগুলো করেছি সেগুলো তো করতেই হবে, তার সাথে থিওরিটিক্যাল কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা তোমাদের দেখাই। ভরের সংরক্ষণ সূত্র, কোন বিজ্ঞানী ভরের নিত্যতা সূত্র প্রদর্শন করেন, এরকমের প্রশ্নগুলো তোমাদের সামনে আমি উল্লেখ করছি, যে সমস্ত প্রশ্নগুলো সরাসরি আমাদের পরীক্ষাতে আসে অনেক সময়। তার মধ্যে এই সম্পর্কটা আমাদের এইগুলো, এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি সেইগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে। অর্থাৎ এই ধরনের থিওরিটিক্যাল প্রশ্ন আমাদের সরাসরি প্রশ্ন আসতে পারে। তার সাথে যে অঙ্কগুলো তো করিয়েছি সেগুলো তো তোমাদেরকে করতেই হবে। আর এই ধরনের অঙ্কগুলো, অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলোর সাথে যদি অঙ্কগুলো তোমরা করে নাও তাহলে আর কোনো রকমের প্রবলেম থাকবে না, অর্থাৎ সমস্তটাই হয়ে যাবে। এখানে তোমাদের একটা আমি ওজন ভিত্তিক গণনার একটা অঙ্ক তোমাদেরকে একটু বোঝাবো। অনেকেই এটা জানতে চেয়েছে আমার কাছে। অঙ্কটা একটু সহজই কিন্তু অন্য ধরনের আছে, যে ধরনের করিয়েছি। তো এই অঙ্কটা তোমাদের কাছে আমি দেখাচ্ছি। অঙ্কটা কি না, 60 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কত গ্রাম KClO3 প্রয়োজন। তাহলে আমরা জানি যে 80% বিশুদ্ধতা মানে হচ্ছে, যদি আমি 100 গ্রাম কোনো সাবস্টেন্স নিয়ে আসি তার মধ্যে 80 গ্রাম হচ্ছে পিওর পাবো, আর রাসায়নিক বিক্রিয়ায় কে অংশগ্রহণ করে, পিওরটা কিন্তু। তাহলে আমাকে মনে করো 20% যদি অশুদ্ধি থাকে, আমি ধরো 100 গ্রাম চালের ভাত খাই, তাতে যদি ইম্পিউরিটি কিছু মিশে থাকে 20 গ্রাম, তাহলে আমাকে কি করতে হবে, যে এমন পরিমাণ চাল আনতে হবে, আমি ধরো ইম্পিওর চালটা ছাড়া বাজারে পাচ্ছি না, তাহলে আমাকে কি করতে হবে না, আমাকে এত পরিমাণ চাল কিনতে হবে যেটা কিনা 100 গ্রামের সমান হচ্ছে। অর্থাৎ আমার যদি ধরো 1 কেজি, সহজে বুঝতে পারবে যে মনে করো আমি 1 কেজি, যেজন লোকজন এসছে আমাকে 1 কেজি বেগুন মনে করো কিনতে হবে, 1 কেজি বেগুনের তরকারি লাগবে। তো আমার জানছি যে পোকা বা অন্যান্যতে মনে করো 200 গ্রাম ফেলান যাবে, তাহলে আমাকে কতটা বেগুন অ্যাকচুয়ালি কিনতে হবে, 1200 গ্রাম বেগুন কিনতে হবে। তাহলে 1200 গ্রাম বেগুনটা কিসে ট্রান্সফার হবে, দেখা যাবে ধরো 1 কিলো হবে। তাহলে 1 কিলো বেগুনের তরকারিতে করতে গেলে আমাকে কি করতে হবে, 200 গ্রাম এক্সট্রা কিনতে হবে। তো সেরকম এখানে তোমার 60 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কত গ্রাম KClO3 প্রয়োজন। তাহলে এখানে আমি আণবিক ওজন নির্ণয় করেছি, এগুলো আর আলোচনা করছি না, এগুলো সবই জানো তোমরা। তাহলে দেখো এগুলো বিশুদ্ধ সব সময়। তাহলে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় এত গ্রাম KClO3 থেকে, কোথা থেকে, বিশুদ্ধ থেকে। তাহলে 1 কত, 60 কত, এটা কত এলো 153.125 গ্রাম।
কিন্তু আমার তো এই 153.125 গ্রাম যদি KClO3 নিয়ে এসে আমি বিক্রিয়া করাই, তাহলে তো আমি পাবো না 153.125 যেটা বাজারে নিয়ে আসবো সেটা তো বিশুদ্ধ না। তার মানে 153.125 KClO3 অ্যাকচুয়াল 153.125 না। কত পরিমাণ আনলে 153.125 গ্রাম পাবো সেটা আমি কি ক্যালকুলেশন করব। KClO3 হচ্ছে 80% বিশুদ্ধ, তার মানে আমরা বলতে পারি 80 গ্রাম বিশুদ্ধ KClO3 পাওয়া যাচ্ছে। 100 গ্রাম বাণিজ্যিক যে KClO3 মানে ইমপিওর KClO3 যদি আমি 100 গ্রাম আনি তাহলে 80 গ্রাম বিশুদ্ধ পাবো। 1 গ্রাম বিশুদ্ধ কোথা থেকে পাবো? 100/80 গ্রাম KClO3 থেকে। আর 153.125 গ্রাম যেটা আমার অঙ্কে প্রয়োজন হচ্ছে সেই বিশুদ্ধ KClO3 পাওয়া যাবে কত থেকে না 100/80 ইন্টু এত, তার মানে 191.41 এইটা। তার মানে 60 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে অ্যাকচুয়ালি 80% বিশুদ্ধতার 191.41 গ্রাম KClO3 প্রয়োজন, যেটা অ্যাকচুয়াল এইটা প্রয়োজন। কিন্তু আমার যেহেতু এতে ইমপিওর আছে তার জন্য বাণিজ্যিক যেটা কিনবো সেটা আমার এতটা কিনতে হবে। তাহলে আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝে যাবে। অতএব আমার এই কেমিক্যাল ক্যালকুলেশন চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। পরবর্তী দিনে আমরা তড়িৎ বিশ্লেষণ যে চ্যাপ্টারটা সেটা নেক্সট দিন শুরু করব। ভালো থেকো সবাই, বাড়িতে থেকো, ভালো করে পড়াশোনা করো।